আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ সাথে আছি আমি কোয়েস আহমেদ রুহেল শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম ট্রাম্পের 104% শুল্ক আরোপের বিপরীতে চীনের 84% শুল্ক আরোপের ঘোষণা টাওয়ার হ্যামলেটস বাড়ায় 33টি নতুন আবাসনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং এবারের ঈদে বাংলাদেশে যানবাহন দুর্ঘটনায় 352 জন নিহত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অর্থনীতি যুদ্ধে উত্তপ্ত গোটা পৃথিবী মার্কিন প্রেসিডেন্ট একের পর এক শুল্ক আরোপ করেই যাচ্ছেন এবার চীনের উপর 104% শুল্ক আরোপের ঘোষণা দিলেন এদিকে সাথে সাথে এর জবাবে 84% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন এর শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে চীন অর্থ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের এর আগে চীনের আরোপ করা 34% শুল্ক থেকে বাড়িয়ে নতুন এই শুল্ক আরোপ করা হয়েছে চীন মার্কিন পণ্যের আগে আরোপিত 34% শুল্ক প্রত্যাহার না করাতেই বুধবার থেকে যুক্তরাষ্ট্র আমদানি করা চীন পণ্যের 104% শুল্ক আরোপ করেন ট্রাম্প চীন এতে পিছু না হটে বরং এর পাল্টা জবাব দিল পাল্টাপাল্টি শুল্ক আরোপে এক ঘটনায় দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ বাড়ল এবং বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেছেন বিশ্লেষকরা ট্রাম্পের শুল্ক আরোপে বিপাকে পড়েছে বিশ্বের অনেক দেশ এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন ট্রাম্পের 20% শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইউরোপের দেশগুলো মার্কিন শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করলে পরিস্থিতি অনেক জটিল আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের দর্শক এবার কমিউনিটি প্রসঙ্গ টাওয়ার হ্যামলেটস বাড়ার উইকফোর্ড স্ট্রিট ও ব্যাংক্রফট সাইটে 33টি নতুন আবাসন ইউনিট ও অফিস স্থানের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে 8 এপ্রিল মঙ্গলবার নবনির্মিত আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস বাড়ার নির্বাহী মেয়র লুৎফুর রহমান এ সময় তিনি নতুন ঘর ঘুরে দেখেন এবং বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তা ও ডেভেলপারদের ধন্যবাদ জানান মেয়র বলেন উইকফুড স্ট্রিট হাউজিং প্রকল্প শতভাগ কাউন্সিল হোমস এর মধ্যে রয়েছে 33টি ঘর যার অর্ধেকই হচ্ছে 3 ও 4 বেডরুম বিশিষ্ট ফ্ল্যাট তিনি বলেন হাউজিং সমস্যা মোকাবেলায় তিনি ও তার প্রশাসন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন হাউজিং সংক্রান্ত একটি বড় ধরনের প্রকল্প ক্যাবিনেটে উত্থাপন করতে যাচ্ছেন বলে জানান এ সময় মেয়রের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর আহমেদ উল কবির কাউন্সিলের রিজেনারেশন এন্ড হাউজিং সাপ্লাই বিষয়ক পরিচালক সিদ্দিকা ইসলাম প্রিন্সিপাল প্রজেক্ট ম্যানেজার এনামুল গনি এবং হাউজিং সাপ্লাই ম্যানেজার জেমস ওয়েলস সহ কাউন্সিল ও ডেভেলপার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উল্লেখ্য 2023 সালের জানুয়ারিতে উইকফুড স্ট্রিট গ্যারেজ সাইটটি ভেঙে সেখানে 18টি বাড়ি নির্মাণ করা হয় যার নির্মাণ কাজ 2024 সালের 1 আগস্ট সম্পূর্ণ হয় এবং বর্তমানে সেখানে বাসিন্দারা বসবাস করছেন অন্যদিকে প্রাক্তন ব্যানক্রফট টিএমসি অফিস সাইটটি পুনর্নির্মাণ করে 15টি নতুন বাড়ি তৈরি করা হয়েছে এই প্রকল্পের অনুমোদিত বাজেট ছিল 17.1 মিলিয়ন পাউন্ড তবে প্রকল্পটি প্রায় 700,000 পাউন্ড কম খরচে সম্পূর্ণ হয়েছে আমি এক্সট্রিমলি হ্যাপি আজকে আমি এবং আমরা অফিসার হল আমরা আইসি ভিউ করতাম উইকফোর্ড স্ট্রিট ডেভেলপমেন্ট এটা হলো 100% কাউন্সিল হোমস 33টা গড়াই 33টার মাঝে আপনার হাফ অফ উইচ ইজ ফ্যামিলি সাইজ হোমস 3 বেডরুম 4 বেডরুম আমার প্যাশন ওভারক্রাউডিং রিডিউস করা আমার প্যাশন হইল আপনার মানুষের বড় ঘর বাড়ি দেওয়া এই কাউন্সিল এবং কাউন্সিলার্স এবং অফিসার হল আমি আজ ইলেকট্রিক মেয়ার মিললে আমরা কাজ করাম সময় একটু লাগে আপনারা ধৈর্য দরকার but I can assure you we have a large number of homes in the pipeline অলরেডি একটা বিগ সংখ্যা গড়াইন অলরেডি আইসে প্রতি বছর গড়াইন হল আর আগামী তো আপনার বিগ চাঙ্ক গড়াইন অবশ্যই ইনশাআল্লাহ আইব ব্রিটেনের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নর্থ ওয়েস্ট রিজনের নতুন কমিটির অভিষেক এবং বিজনেস ডিনার 2025 অনুষ্ঠিত হয়েছে 6 এপ্রিল অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওলহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের গ্রেটার ম্যানচেস্টার ইনচার্জ দেলওয়ার হোসেন শিবলি ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই নর্থ ওয়েস্ট রিজিয়নের উদ্যোগে ওল্ডহামের এম্পায়ার সুইট হলে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজনেস ডিনার 2025
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক আহাদ এর উপস্থাপনায় প্রথম পর্বে ছিল আলোচনা সভা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শহীদুর রহমান জামাল। বিবিসিসিআই এর ডিরেক্টর ও নর্থ ওয়েস্ট রিজিয়নের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজানের স্বাগত বক্তব্যের পর অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী রাষ্ট্রদূত মোহাম্মদ জুবায়েদ হোসেন, ম্যানচেস্টারস্থ তুর্কি দূতাবাসের কনসুলার সাফাহ সেরট, টেমসাইড কাউন্সিলের মেয়র কাউন্সিলর বেটি আকলিফ, বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট শাহকির ফারুক এবং বশির আহমেদ সহ ব্যবসায়িক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ও অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশি বর্তমান প্রজন্মকে একত্রে সংশ্লিষ্ট করা ও এর সম্ভাবনাকে কার্যকরী করতে সবার প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে কমিউনিটি এবং ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানের কর্ণধারদের ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ এবং নর্থ রিজিয়নের নতুন কার্যকরী কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং এ ধরনের বিজনেস ইভেন্টের মাধ্যমে নেটওয়ার্কিং সহ তরুণ প্রজন্মের ব্যবসায়ীদের অংশগ্রহণে ব্যবসার অগ্রগতি হবে এ প্রত্যাশা রাখেন। আমরা মনে করি এই ধরনের অনুষ্ঠান একটা নেক্সট জেনারেশন অনুকরণে থাকবে। আমি মনে করি মিজান ভাই যেভাবে কাজ করে যাচ্ছেন এই ধরনের আরো যতটা রিজন আমাদের হবে সেটা সবাই যেন উনাকে ফলো করে, আর আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সবসময় উনাদেরকে সাপোর্ট। ব্রিটিশ বাংলাদেশি যারা এই দেশে ব্রন এন্ড ব্রট আপ হয়েছে তৃতীয় অথবা চতুর্থ প্রজন্ম, তাদেরকে বাংলাদেশে ব্যবসার সাথে উৎসাহিত করা এবং আমরা ব্রিজ হিসাবে কানেক্টেড হিসাবে এই নর্থ ওয়েস্ট রিজন কাজ করে যাচ্ছি এবং বিশেষ করে সেন্ট্রাল থেকে আমাদেরকে সব ধরনের সহযোগিতা দিচ্ছেন। আশা করি এই সংগঠনের মাধ্যমে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে পারবো। দিলওয়ার হোসেন শিবলি, এনটিভি ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। দীর্ঘ 30 বছর পর সিলেট জেলা ছাত্র দলের সাবেক নেতা তুফায়েল বাসিত তপু আগামী 10 এপ্রিল সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার এ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী জাতীয়তাবাদী আদর্শের সহযোদ্ধা ও বন্ধু মহলের সাথে এক মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাউথ লন্ডনের তাজমহল রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মুবিন চৌধুরী ময়নার সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শহীদুল ইসলাম মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাবুল, শামসুজ্জামান, জিআর আহমেদ, জাকির আহমেদ, মুকিত আহমেদ, গোলাম রব্বানী সুহেল, ইয়ামিনুর রহমান রুবেল, সালেহ আহমদ জিলানি, সালেহ গজনবী, আতিক চৌধুরী পাপ্পু সহ আরো অনেকেই। বক্তারা বলেন 30 বছর অনেক লম্বা একটি সময়। বিভিন্ন রাজনৈতিক ও নানাবিধ জটিলতার কারণে নিজ মাতৃভূমি ও নিকট আত্মীয় স্বজনদের সাথে এক প্রকার বিচ্ছিন্ন ছিলেন তুফায়েল বাসিত তপু। তারা তপুর যাত্রা সহজ ও নিরাপদ হওয়ার জন্য দোয়া করেন। শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আসলে দীর্ঘ 30 বছর পর আমি দেশে যাচ্ছি। দুই একবার যাওয়ার সুযোগ থাকলেও কমল ভাই থাকা অবস্থায় আমার যেতে দেননি। এখানে কিছু কাজ ছিল দলের। যাই হোক, যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ শরীর সালামতের জন্য দেশ থেকে ফিরে আসতে পারি। আর আশা করি যে দায়িত্বগুলা দিয়েছেন আমার বড় ভাইরা এবং ছোট ভাইরা সেইগুলো যেন পালন করতে পারি এবং আমার এলাকায় কিছু কাজ রয়েছে সেইগুলো যেন সম্পূর্ণভাবে শেষ করে ইনশাআল্লাহ আবার লন্ডনে ফিরে আসতে পারি। সবাই আমার জন্য। আমাদের আজকের এই আয়োজনটা তপু দীর্ঘ 30 বছর ধরে যাচ্ছে, তো তপু দিয়ে যাচ্ছে, ওর সবাই তাকিয়ে আছে ওর জন্য। ওর সহযোদ্ধা জুনিয়র ভাই, সিনিয়র ভাই যারা আছেন তপুর জন্য পক্ষে আছে বাংলাদেশে। উনি বাংলাদেশে গিয়ে আমাদের দলের হাল ধরবে। উনি একসময় আপনারা জানেন এত ছাত্র দলের এক যুক্তকর নেতা ছিল, এখন আবার সে দেশে যাচ্ছে। যেহেতু সিচুয়েশন এখন ওগুলি আসছে, স্বৈরাচার পালিয়ে গেছে, তো উনি দেশে যাবে ইনশাল্লাহ। আমাদের জাতীয় দলকে সংগঠিত করবে, স্ট্রং করবে। আমাদের নেতা দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কিছু বা রূপরেখা কর্মসূচি দিয়েছেন, উনি এগুলো মানুষের পাশে পৌঁছে দেবে, গ্রামে গঞ্জে শহরে পাড়ায় মহল্লায় পৌঁছে দেবে। জিএসসির পোস্টমার্ট এবং আইলস অফ ওয়াইট এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক সভা গত 6 এপ্রিল স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মুতাহির মিয়ার সভাপতিত্বে এবং খয়রুল হোসেনের পরিচালনায় সভায় আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করা হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুতাহির মিয়া, আব্দুল মুকিত ও মুসলিম খান। কমিশনারগণ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কাউন্সিলর আব্দুল কাদিরকে চেয়ারপারসন, খায়রুল হোসেনকে সাধারণ সম্পাদক ও মাহবুব চৌধুরীকে ট্রেজারার করে 32 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খসরু খান, সাউথ ইস্ট রিজনের চেয়ারপারসন এম.এ. আজিজ, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উসমান গনি মনসুর, ওয়েস্ট মিডল্যান্ডস রিজনের সভাপতি ফখর উদ্দিন, সাউথ ইস্ট রিজনের ট্রেজারার সুফি সুয়েল আহমদ সহ অনেকেই। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার কথা ব্যক্ত করেন নতুন কমিটির নেতৃবৃন্দ। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্পেন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্পেন থেকে বকুল খান জানান, গতকাল মাদ্রিদের আনারকলি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও বিএনপি নেতা আবু জাফর রাসেলের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি সুয়েল আহমদ শমসু, বিএনপি নেতা হেমায়েত খান, জাকিরুল ইসলাম জাকি, ইউনুস আলী, আব্দুল মতিন, আকবর শেঠ, কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী, কান্তে বিএনপির নেতা তাজুল ইসলাম, বাবর হোসেন, পালমা দে মায়োরকা ও ইসলা বালিয়ারাসের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব আজাদ খান, রিজভি হোসেন, মালাগা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ সহ অনেকেই। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে নাইট ক্লাবের দোষে মারা গেছেন 113 জন। মঙ্গলবার প্রথম প্রহরে এ দুর্ঘটনা ঘটে। নাইট ক্লাবে তখন কয়েকশো মানুষ ছিলেন। উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরো রয়েছে রিপোর্টে। মঙ্গলবার ভোরে রাজধানী জেড সেট নৈশ ক্লাবে জড়ো হয়েছিল প্রায় 1000 খানেক মানুষ। কিছু বুঝে ওঠার আগে আচমকা ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এরপর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। নৈশ ক্লাবটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের আত্মচিৎকারে ভেসে আসে। তাদের উদ্ধারে নেমেছেন প্রায় 400 উদ্ধারকর্মী। কয়েক ডজন অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হচ্ছে। অনেকেই পরিচিত জনের খোঁজে অপেক্ষা করছেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালিটির গভর্নর নেলসি ক্রস রয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এছাড়া আহত হয়েছেন দেশটির জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুবি প্যারেজ। সান্তো ডোমিঙ্গোর জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জোয়ান মেনুল ম্যান্দেস বলেন, এ দুর্ঘটনা সমগ্র জাতিকে শোকের ছায়া ডুবিয়ে দিয়েছে। প্রায় 400 উদ্ধারকারী এখনো জীবিতদের সন্ধান করছে। ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে অনেকে এখনো বেঁচে আছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ করে যাবেন তারা। দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদার নিহতদের সম্মান জানাতে 8 এপ্রিল থেকে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। নৈশ ক্লাবটির ছাদ কিভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি। ধসের কারণ জানতে তদন্ত চলছে। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। রোজার ঈদের আগে ও পরে 15 দিনে দেশে 340টি দুর্ঘটনায় 352 জন নিহত এবং 835 জন আহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির পরিসংখ্যানে বলেছে, এবার সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের সাথে, যা 40%-এরও বেশি। বিস্তারিত দেখুন রিপোর্টে। চট্টগ্রাম কক্সবাজার লোহাগাড়া মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় গত 2রা এপ্রিল ঈদের তৃতীয় দিন ভয়াবহ বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত হন 11 জন, যাদের ভেতর একই পরিবারের 7 জন মারা যায়। একই স্থানে টানা 3 দিন দুর্ঘটনা ঘটে। ঈদযাত্রার শুরুর দিন 24 মার্চ থেকে কর্মস্থলে ফেরা 7 এপ্রিল পর্যন্ত 15 দিনে সারা দেশে সড়কে ঘটে 315টি দুর্ঘটনা, যাতে প্রাণ হারায় 322 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় এবার নিহত হয়েছে 352 জন এবং আহত হয়েছে 835 জন। গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনের যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনেরকে ঈদে বাড়ি যেতে হয়েছে। প্রতিবারের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল।
যাত্রী কল্যাণ সমিতি জানায় ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছে, যা কিনা মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৪৩% এবং মোট যানবাহনের প্রায় ৩৩%। এই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৭০ জন চালক, ৪৭ জন পরিবহন শ্রমিক, ৫০ জন পথচারী, ৬০ জন নারী, ৪০ জন শিশু, ৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ১ জন সাংবাদিকের পরিচয় মিলেছে। অন্যান্য বারের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা কমেছে জানিয়ে সংগঠনটি দুর্ঘটনা প্রতিরোধে সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং মহাসড়কের ত্রুটি দূর করে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করার দাবি জানায়। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনা ২১.০৫% কমেছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বাণিজ্যিক পণ্য নেপাল, ভুটান বা মিয়ানমারে প্রবেশের ক্ষেত্রে দেশটির ঘোষিত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। গতকাল মঙ্গলবার ৮ এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। আজ বুধবার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ৮ এপ্রিল তারিখের একটি সার্কুলারে সিবিআইসি জানায়, বাংলাদেশের পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারত সুবিধা দিয়ে ২০২০ সালের ২৯ জুন যে সার্কুলার প্রকাশ করেছিল তা বাতিল করা হয়েছে। মূলত ২০২০ সালের এই সার্কুলারে নেপাল, ভুটান এবং মিয়ানমারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ভারতীয় শুল্ক স্টেশনগুলো ব্যবহারের অনুমতি পায় বাংলাদেশ। এবার তা বন্ধ করে দেওয়া হলো। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।